একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত এইটা আজকে আমরা আলোচনা করব। কোণ কাকে বলে? কোণ সম্পর্কে আমরা জানি যে দুটো রেখা যারা পরস্পরকে ছেদ করেছে তারা ওই সমতলে যে জ্যামিতিক চিত্র উৎপন্ন করে তাকেই কোণ বলে। যেমন ধরো এই সরল রেখাটা আর এই সরল রেখাটা যে এটা সৃষ্টি করলো, এটা একটা কোণ। আবার এটা এটা যেটাতে সৃষ্টি করলো এটাও একটা কোণ। এটা এটা যেটা করলো সেটা একটা কোণ। এটা 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 একটা কোণ। আবার এটা 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 একটা কোণ, এটাও একটা কোণ। তাহলে এই কোণগুলো থেকে বোঝা যাচ্ছে কোণগুলো বিভিন্ন মাপের হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোণের মান কত থেকে কত অবধি হতে পারে। এই বিষয়ে আমরা একটা জ্যামিতিক ভাবনা জানি, এই বিষয়ে আরেকটা আমরা জানি, সেটা ত্রিকোণমিতিক ভাবনা। জ্যামিতিক ভাবনাটা আগে দেখব, তারপরে তার সঙ্গে ত্রিকোণমিতিক ভাবনাটাকে আমরা দেখব। আমরা জানি কোনো সমতলে পরস্পর লম্ব দুটো রেখা টানলে সেই রেখা দুটো সমতলকে চারটে সমান ভাগে ভাগ করে। এখন আমরা দেখলাম একটা রেখা আর একটা রেখা ছেদ করলে যে জ্যামিতিক চিত্র তৈরি হলো সেটা কোণ। তা আমরা যদি এখানে ধরো ও এ বি, এ ও বি হচ্ছে একটা কোণ। তা আমরা যদি ও এ রেখাটাকে স্থির ধরি আর ও বি রেখাটাকে চলমান রেখা ধরি, তাহলে এই ও বিটা আস্তে আস্তে এরাম যেতে পারে, এরাম এরাম ঘুরবে এবং কোণের মানগুলো পাল্টাবে। কীরকম জিনিসটা? এইটা ও, এইখানে যদি এ হয়, এই ও বি আরও বাড়ছে, এখানে আরও বাড়ছে, আরও বাড়ছে, এখানে এসে আবার এর সঙ্গে মিশে যাচ্ছে এবং এই বাড়ার ফলে যে কোণটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা 360 ডিগ্রি কোণ হিসেবে সংজ্ঞাত করি। এই পরে যদি ওবি রেখাটা আবার ঘুরতে থাকে তাহলে আবার জ্যামিতিকভাবে শূন্য থেকে আমরা কোণের মান ধরতে আরম্ভ করি। অর্থাৎ জ্যামিতিক চিত্র অনুযায়ী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি অবধি। এখন এই কোণের পরিমাপের ক্ষেত্রে দুটো সীমাবদ্ধতা আমাদের নজরে পড়ে। এক নম্বর হচ্ছে এই যে ঘূর্ণায়মান রেখা ওবি, এখানে দেখো আমরা সবসময় এই রেখাটাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েছি। এই ঘুরছে, এই ঘুরছে, এই ঘুরছে, পুরোটাই ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে প্রশ্ন হতে পারে যে ঘড়ির কাঁটার দিকে কি ঘুরতে পারে না? এটা একটা সীমাবদ্ধতা। 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এইখানে যখন ঘূর্ণায়মান রেখাটা ওয়ের সঙ্গে আবার মিশে যায় তখন 360, এবং তারপরে যখন আবার এদিকে ঘুরতে থাকে আমরা আবার 0 থেকে লাভ করি। তাহলে প্রশ্ন আসবে যে 360 ডিগ্রির থেকে বড় মানের কোনো কোণ হতে পারে কি না? ত্রিকোণমিতিতে বলা হচ্ছে এই দুটো প্রশ্নেরই কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ত্রিকোণমিতিতে কি বলা হচ্ছে? ত্রিকোণমিতিতে বলা হচ্ছে এই ও এ রেখা যদি সত্যি ঘড়ির কাঁটার বিপরীতে আরেকটা রেখা ও বি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সেটা আবার এখানে এলো এবং একটা সময় এখানে মিশে যাবে, তার 360। ত্রিকোণমিতি বলছে এরপরে যদি সে আবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাহলে কোণ 360-এর পরে 361, 62, 63 এরকম করে আবার বাড়তে বাড়তে 450, 540, 630, 720, 810 এইভাবে বাড়তে থাকবে অসীম পর্যন্ত।
এবং জ্যামিতিতে যেটা বলা হয়েছিল যে ঘূর্ণায়মান রেখাটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, ত্রিকোণমিতিতে বলা হলো যে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। এবং ত্রিকোণমিতি বলছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে যেমন ধনাত্মক কোণ উৎপন্ন করে, তেমনি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই যদি ও এ স্থির রেখা হয়, ঘড়ির কাঁটার দিকে ওবি যদি ঘুরে এই অবস্থাটা আসে, তাহলে এই কোণটা যেটা বেরোবে থিটা কোণ, এটা ঋণাত্মক কোণ হবে। এবং একইভাবে এটা যদি ঘড়ির কাঁটার দিকেই ঘুরতে থাকে তাহলে মাইনাস অসীম পর্যন্ত চলতে থাকে। তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণের পরিমাণটা হচ্ছে মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত। তা আমরা মাধ্যমিকে শিখেছি, মাধ্যমিকে আমাদের যে ত্রিকোণমিতিক কোণানুপাত সাইন থিটা কস থিটা যেগুলো থাকতো, তাতে কোণগুলো সবসময় সূক্ষ্ম কোণ ধরা হতো, খুব বেশি হলে সমকোণ ধরা হতো, এবং কতগুলো বিশেষ ক্ষেত্রে 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এইগুলোতে সাইন কস ট্যান কট এদের মানগুলো নির্ণয় করা হয়েছে। বাকি যে জায়গাগুলো যদি সাইন 40 হয়, সেক্ষেত্রেও বলা হয়েছে যে মানগুলো সবসময় ধনাত্মক হবে। এখন যদি এই কোণটা 1125 ডিগ্রি হয়, তাহলে সাইন 1125 এইটা সমান কত? এইটা নির্ণয় করতে গেলে আমাদের আরও দুটো বিষয় একটু বুঝতে হবে। কীরকম? এক নম্বর হচ্ছে আমরা প্রথমে ধরে নেব যে একটা তলের ওপর দুটো লম্ব রেখা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। জানি যে এই রেখা দুটো তলটিকে 4 ভাগে ভাগ করে। এই দিকে এক্স অক্ষের ধনাত্মক দিক, এখানে ধনাত্মক মান হয় গ্রাফে যেটা জানি, এই দিকে ঋণাত্মক মান, ওয়াইয়ের ক্ষেত্রে ওপরে ধনাত্মক, নিচে ঋণাত্মক। এই প্রতিটা ভাগকে এক একটা পাদ বা কোয়াড্রান্ট বলা হয়। দুটোই ধনাত্মক, এইটাকে বলা হয় প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রান্ট। একইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে এটাকে বলে দ্বিতীয় পাদ, এটাকে তৃতীয় এবং এটাকে চতুর্থ। যদি ঘূর্ণায়মান রেখাটা প্রথম পাদে থাকে, এটা স্থির রেখা, তাহলে দেখো এই বি বিন্দু থেকে ও এর ওপর যদি ও এম লম্ব টানা হয়, বিএম লম্ব টানা হয়, তাহলে ও এম বিএম ও বি এগুলো সবই ধনাত্মক। ও বি যেহেতু অতিভুজ, দূরত্বটা সবসময় ধনাত্মক, ও এম বিএম দুটোই ধনাত্মক। তাহলে এখানে সাইনই হোক কসই হোক, অর্থাৎ ত্রিকোণমিতির প্রতিটা যে অপেক্ষক তারা ধনাত্মক হয়, সেই জন্য এটাকে বলা হয় অড। এইবার এই ঘূর্ণায়মান রেখাটা যদি দ্বিতীয় পাদে আসে, তাহলে এখান থেকে যে লম্বটা টানা হবে, সেই লম্বটার ক্ষেত্রে বিএম ড্যাশটা অবশ্যই ধনাত্মক হবে, কিন্তু ওএম ড্যাশটা ঋণাত্মক হবে। ফলে সাইনটা ধনাত্মক হবে, কিন্তু কস ট্যান কট সেক এগুলো সবই ঋণাত্মক হবে। আর সাইন ধনাত্মক হলে অটোমেটিক্যালি কোসেক ধনাত্মক হবে। একইভাবে দেখানো যাবে তৃতীয়টার ক্ষেত্রে, এখানে দুটোই ঋণাত্মক, ফলে এখানে যেহেতু ট্যানটা এই দুটোর অনুপাত, তাই সেটা ধনাত্মক হয়ে যাবে, বাকিগুলো সব ঋণাত্মক। তাহলে এটা ট্যান, আর ট্যান হলে অটোমেটিক কট। এবং চতুর্থ পাদে গেলে এখানে বুঝতেই পারছো কসটা হবে শুধুমাত্র ধনাত্মক, আর কস মানেই সেক ধনাত্মক। তাহলে এইগুলোকে আমরা বলবো অল সাইন ট্যান কস এই হিসেবে। অল মানে সবগুলোই থাকবে, সাইন মানে সাইনের সঙ্গে কোসেক থাকবে,
ট্যান মানে ট্যানের সঙ্গে কট থাকবে, কস মানে কসের সঙ্গে সেক থাকবে। অল সাইন ট্যান কস এটা যদি মনে রাখতে পারি তাহলে কোন যাগুলো ধনাত্মক হবে, যেমন সাইনের ঘরে সাইন আর কোসেক ধনাত্মক, ট্যানের ঘরে ট্যান আর কট ধনাত্মক, কসের ঘরে কস আর সেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। এইটা আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নেব। অল সাইন ট্যান কস এইটাকে মাথার মধ্যে পুরোপুরি গেঁথে নিতে হবে। এরপরে যে এই যে আমরা দেখিয়েছি সাইন 1125 ডিগ্রি, এই সাইন 1125 ডিগ্রির মান কত এইটা নির্ণয় করতে হবে। এবং এই ধরনের মান নির্ণয়ের জন্য আমাদের কতগুলো সূত্রর সাহায্য নিতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে সাইন n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। দেখো যেহেতু প্রতিটা পাদ 90 ডিগ্রি করে কোণ হয়, সেই জন্য আমরা 90-এর গুণিতকে ভাঙবো। n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস সাইন থিটা। কখন? যখন n জোড়। তাহলে n বিজোড় হলে কি হবে? সমান প্লাস মাইনাস কস থিটা যখন n বিজোড়। একইভাবে কস n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস কস থিটা যখন n জোড়, সমান প্লাস মাইনাস সাইন থিটা যখন n বিজোড়। tan n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস ট্যান থিটা যখন n জোড়, সমান প্লাস মাইনাস কট থিটা যখন n বিজোড়। মাধ্যমিকে আমরা পূরক কোণের কোণানুপাত করেছিলাম, ওটা সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, এরকম হতো। তো দেখো এখানেও ফর্মুলাগুলো যখন এনটা জোড় হয় তখন এখানে যা ছিল রাইট সাইডে তাই থাকছে। এন যখন বিজোড় তখন পূরক কোণে যেটা হতো সাইন 90 মাইনাস থিটাতে কস থিটা কসে চলে যায়। এইভাবে সেক থেকে কোসেক, কোসেক থেকে সেক, কট থেকে ট্যান, এই তিনটে হবে। তো আমরা এখানে দুটো খটকা আছে, এক হচ্ছে এই লেফট সাইডের প্লাস মাইনাস, রাইট সাইডের প্লাস মাইনাস, আর দুই হচ্ছে রাইট সাইডের দুটো ভ্যালু, একবার সাইন একবার কস। দ্বিতীয়টা তো আগেই বলা হয় যে এন যদি জোড় হয় তাহলে সাইন হবে, এন যদি বিজোড় হয় তাহলে কস হবে। প্রথমটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে নোট হিসেবে করো 1 নম্বর, এই লেফট সাইডের প্লাস মাইনাসের সঙ্গে কিন্তু রাইট সাইডের প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই। এখানে প্লাস হলে এখানে প্লাস হবে বা মাইনাস হবে, কি এখানে মাইনাস হলে প্লাস হবে মাইনাস হবে, এরকম কোনো সম্পর্ক নেই। লেফট সাইডের প্লাস মাইনাস এটা আসে প্রদত্ত কোণ থেকে, যে কোণটা দেওয়া আছে সেইখান থেকে। আর রাইট সাইডের প্লাস মাইনাস আছে কোণের পাদ বিচার করে, অর্থাৎ কোনটা কোন পাদে গেছে সেই অনুযায়ী সাইন পজিটিভ হবে না নেগেটিভ হবে, কস পজিটিভ হবে, ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা নোট রাখতে হবে, এই যে কোণের পাদ বিচার করে যখন আমরা প্লাস বা মাইনাস নেবো, সেখানে যেটা বেরোবে তার ওপর নয়, যেটা দেওয়া আছে সেইটার কথা মাথায় রেখে প্লাস মাইনাস নিতে হবে। অর্থাৎ প্রদত্ত কোণানুপাতের সাপেক্ষে রাইট সাইডের চিহ্ন হবে। এই বিষয়টা আমরা এইটা থেকে দেখা যাক, এই সূত্র থেকে এই মানটা বের করতে পারি নাকি। কিরম ভাব? সাইন 1125 ডিগ্রি। এখন আমরা দেখেছি 90-এর গুণিতকে ভাঙতে হবে, তাহলে 1125কে যদি 90 দিয়ে গুণ করি, 90কে 12 দিয়ে গুণ করলে হবে 1080, তার সঙ্গে 45 যোগ করলে
1125। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন 12 গুণ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এখন 12 বার যদি ঘোরে আমরা এইখান থেকে কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার সঙ্গে পজিটিভ আছে মানে প্রথম পাদে যাবে। এখন দেখো 12টা নিশ্চয়ই জোড়, তাহলে সাইনই থাকবে, সাইন 45। এবার যেহেতু প্রথম পাদে গেছে ওখানে সবাই পজিটিভ, সেই জন্যে প্লাস হবে, অর্থাৎ এর মান হবে 1/√2। এখন যদি আমরা এইভাবে করতাম সাইন 1125 সমান সাইন 13 গুণ 90 মাইনাস 45, সেক্ষেত্রে 12 এখানে আসতো, 13 এখানে আবার পিছিয়ে আসতো, মানে প্রথম পাদেই আসতো। তাহলে যেহেতু এটা 13 বিজোড়, তাহলে বিজোড় থাকার জন্য সাইনটা কসে পরিণত হবে, cos 45। আর যেহেতু প্রথম পাদে সবাই পজিটিভ, তাহলে এখানে চিহ্ন প্লাসই হবে। এই বিষয়টা আমরা একটু সরগর হয়ে নিই আর কয়েকটা উদাহরণের সাহায্যে। আমরা যদি cos 480 ডিগ্রি এইটা বের করি, 480কে 90 দিয়ে করলে হবে cos 5 গুণ 90 প্লাস 45। তাহলে 5 বার 1 2 3 4 5, এর সঙ্গে আরও প্লাস মানে সেকেন্ডটাই চলে যাচ্ছে। এখন 5টা বিজোড়, তাহলে cos সাইন হয়ে যাবে সাইন 45। এখন দ্বিতীয় পাদে পড়েছে, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ হয়। আমাদের এখানে দেওয়া আছে কোনটা, cos। এই যে এখানে বলা হয়েছিল প্রদত্ত কোন অনুপাতের সাপেক্ষে রাইট সাইডের চিহ্ন হবে, তাহলে এখানে আমাদের cos দেওয়া আছে, তার মানে cos দেওয়া আছে মানে এই cos সেকেন্ড কোয়াড্রান্টে প্লাস হবে না মাইনাস হবে তার উপর নির্ভর করবে। যেহেতু cos মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, যদিও সাইন বেরিয়েছে কিন্তু যেটা বেরিয়েছে তার উপর নয়, যেটা দেওয়া আছে তার উপর মান নির্ণয় করা হয়। এটাকেই আমরা আরেকবার অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে cos 6 × 90 মাইনাস 60। ন্যাচারালি যখন জোড় আছে তখন cosই থাকবে, এবং যেহেতু সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে এই 6 এখানে আসবে, তার থেকে কমবে, তাহলে cos নেগেটিভ হয় সেকেন্ড কোয়াড্রান্টে, তাহলে মাইনাস, সরি এখানে একটা 45 হবে না, একটা 30 হবে, এটা 30 হাফ, তাহলে এটা মাইনাস হাফ। অর্থাৎ এইখান থেকে যেটা আমরা বলছি যে এখানে জোড় নিই বা বিজোড় নিই, আগের সাইন 1125-এর ক্ষেত্রেও দেখা গেছে জোড় নিই বা বিজোড় নিই আলটিমেট ভ্যালুটা একই হচ্ছে, আর ভ্যালুটা না হলে তো সেই মানে অপেক্ষকটা নিয়েই প্রশ্ন উঠবে। অর্থাৎ আমরা জোড় নেবো কি বিজোড় নেবো তার উপর কোনো সমস্যা নেই, তবে আমাকে যদি বলা হয় যে কোনটা নিলে ভালো হয়, আমি সবসময় বলবো জোড় নিলে ভালো, কারণ জোড় নিলে যেটা থাকবে সেটাতেই ফিরবে, সুতরাং এই মনে করাটা অত সমস্যা নয়, জাস্ট এটা কোন পাদে পড়েছে সেটা বিচার করে চিহ্নটা করে দিলেই হবে। নেক্সট আমরা আর একটা জিনিস বলেছিলাম যে ত্রিকোণমিতির ক্ষেত্রে ঋণাত্মক কোণ হয়, তাহলে ঋণাত্মক কোণের কোণানুপাত কী হবে। ধরা যাক একটা ধনাত্মক কোণ থিটা, থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ ধরলে ও এ ও বি প্রথম পাদে থাকবে। এখন এই থিটার নেগেটিভ মাইনাস থিটা করতে গেলে ও এর সাপেক্ষে ও বিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, তাহলে এই কোণটা হবে মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটাটা চতুর্থ পাদে পড়লো, বি থেকে লম্ব টানলে আমরা চতুর্থ পাদের হিসেবে বলতেই পারি বিএমটা হবে নেগেটিভ আর ওএমটা পজিটিভ,
ও বিটা অলওয়েজ পজিটিভ। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, সাইন মাইনাস থিটা, যেহেতু লম্বটা নেগেটিভ হয়েছে এটা হবে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা, ভূমিটা পজিটিভ হওয়ার জন্য এটা হবে কস থিটা, ট্যান মাইনাস থিটা এটা হবে মাইনাস ট্যান থিটা, কোসেক মাইনাস থিটা, সাইন মাইনাস হয়েছে এও মাইনাস হবে মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা অটোমেটিক্যালি কসের মতো প্লাস হবে সেক থিটা, আর কট মাইনাস থিটা এটা হবে মাইনাস কট থিটা। তাহলে এই সম্পর্কে আর একটা উদাহরণ দেওয়া যাক। এরকম দিল হয়তো যে কোসেক মাইনাস 660 ডিগ্রি, মাইনাস 660 ডিগ্রি। তো কোসেক মাইনাস 660 ডিগ্রি আমরা প্রথমেই এই মাইনাসটার অপারেশনটা দেখব। কোসেকের মাইনাস থাকলে মাইনাস বেরিয়ে আসে, সমান মাইনাস কোসেক 660 ডিগ্রি সমান মাইনাস কোসেক, একে যদি 90 দিয়ে করা যায় তাহলে 8 ইন্টু 90 ডিগ্রি, 8 9 72, 720, তার থেকে 60 ডিগ্রি বাদ, তাহলে মাইনাস, যেহেতু এটা জোড় তাহলে কোসেক 60 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে, সেইটা আবার এই পাত বিচার করতে হবে। 1 2 3 4 5 6 7 8, তার থেকে একটু কম হওয়ার জন্যে চতুর্থ পাদে চলে আসবে, চতুর্থ পাদে কোসেক নেগেটিভ হয়, দুটো মাইনাস মানে প্লাস, কোসেক 60, কোসেক 60 মানে 2/√3। এইভাবে আমাদের যে কোনো কোণ যদি দিয়ে দেয়, আমাদের জানা কোণ হলে তার মান বেরোতে পারে, না হলে না বেরোতে পারে, কিন্তু যে কোনো কোণকে আমরা ধনাত্মক সূক্ষ্ম কোণের কোণানুপাতে পরিণত করতে পারবো। এটা যদি 660-এর বদলে 700 থাকতো, ধরো সেক মাইনাস 700 ডিগ্রি, তাহলে মাইনাস আছে সেকে মাইনাসে সেকই থাকে, সেক 700 ডিগ্রি, সেক 8 ইন্টু 90 মাইনাস 20 ডিগ্রি, জোড় থাকার জন্য সেক সেকই হবে, আর চতুর্থ পাদে পড়ার জন্যে এখানে পজিটিভই হবে, তার মানে সেক 20। এবার সেক 20-র মান যা হবে, অর্থাৎ যে কোনো কোণের কোণানুপাত পূর্ণ সংখ্যায় থাক ভগ্নাংশেই থাক, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, যে কোনো কোণের কোণানুপাতকে আমরা ধনাত্মক সূক্ষ্ম কোণের কোণানুপাতে পরিণত করতে পারি এবং তার মান যদি প্রদত্ত থাকে তাহলে নির্ণয় করতে পারি। এইভাবে তোমরা সৌরেন্দ্রনাথ দের বইয়ের যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোই করবে। আশা করি খুব একটা সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে আমাকে জানাবে, এবং এইটা তোমাদের কেমন লাগলো আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় তাহলে কোথায় অসুবিধে সেটাও কমেন্ট বক্সে জানাবে। সকলকে ধন্যবাদ।